বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি গাজীপুর নিউজ 24 চ্যানেলকে আহ, আমার মতো একজন ক্ষুদ্র কর্মীর কথা নেওয়ার জন্য, সাক্ষাৎকার নেওয়ার জন্য, আমার সাথে আলোচনা করার জন্য। আমি মোহাম্মদ আলমগীর হোসেন আলম, আহ, এই কাউলতিয়া সাংগঠনিক থানা যুবদলের 1 নং যুগ্ম আহ্বায়ক। আমি গাজীপুর মহানগর যুবদলের সহপ্রচার সম্পাদক ছিলাম এবং ওয়ার্ড ছাত্র দলের সভাপতি ছিলাম, ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক ছিলাম। আসলে যেটা জানতে চেয়েছেন আমার রাজনীতির শুরুটা কোথা থেকে, আসলে রাজনীতিটা শুরু হয়েছে আমার বাবার হাত ধরেই। আহ, এই গাজীপুরে বিএনপির রাজনীতি শুরু করেছি। আসলে প্রথমে এই রাজনীতিতে আসা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে লালন করে এবং আমাদের গাজীপুরের অভিসংবাদিত নেতা আলহাজ অধ্যাপক মান্নান স্যারকে অনুসরণ করে এই রাজনীতিতে আসা। তবে যেটা জানতে চেয়েছেন যে রাজনীতিতে আমরা কি পেলাম কি হারালাম, সত্যি অনেক কিছুই পেয়েছি, আবার অনেক কিছুই হারিয়েছি। যেমন পাওয়ার মতো পেয়েছি, এই যে আপনাদের মতো যারা আছেন আমাদের সাথে কথা বলেন, কথা বলার চেষ্টা করেন, বা আমরা আপনাদের সাথে কথা বলি। আজকে রাজনীতি না করলে তো হয়তো আপনাদের সাথে কথা হতো না। রাজনীতি করতে গিয়ে অনেক বাধার সম্মুখীন হয়েছি, অনেক বিপদের সম্মুখীন হয়েছি। সবচেয়ে বড় বাধা, প্রথম আমি বাধা বাধা প্রদান হই 2000 সম্ভবত 8 সালে, জাতীয় নির্বাচনের আগে আগে। এই শালনা বাজারে ছাত্রলীগ দ্বারা আমি নির্যাতিত, আমার উপর বর্বরোচিত হামলা চালায় ছাত্রলীগ, যেটার ক্ষত আমি এই মাথায় নিয়ে এখনো বেড়াচ্ছি। 10 থেকে 12টা শিলি করা এখন আমার মাথার মধ্যে, সেই শিলিগুলো ভাসমান, বিদ্যমান। তারপরেও রাজনীতির হাল ছাড়িনি। আসলে এই কথাগুলো বলতে গেলে তো আমাদের এই 17 বছরের ইতিহাস 2-1 মিনিটে আপনাদের সাথে বলা সম্ভব না। তবুও সংক্ষেপে বলি। 2015 সালের দিকে আমার এই ফ্যাসিস্ট সরকারের আমলেই আসলে মানুষের তো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন আসে। সেই দিনটা হলো একটি ছেলে একটি মেয়ে, মেয়ের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হলো তার বিয়ের দিন। আপনারা শুনলে আসলেই, আমি একা নির্যাতিত হইনি, আমার পুরো ফ্যামিলি আমার এই রাজনীতিতে নির্যাতিত। যেমন আমি যখন বিয়ে করতে গেলাম 2015 সালের আহ, এম, নভেম্বরের দিকে, তখন আমার মনে করেন কালকে আমার বরযাত্রা যাবে, আজকে রাত্রে আমি 11টার সময় অ্যারেস্ট হয়ে যাই। অ্যারেস্ট হয়ে যাওয়ার পরে তো বুঝতেই পারেন যে পরিবেশটা কি। তো অনেক চেষ্টা করার পরও আমাকে আসলে ছাড়া হয়নি, আমাকে চালান করে দেওয়া হয়েছে। আমার শ্বশুর বাড়ির লোকজন জানতো না যে আমাকে অ্যারেস্ট করা হয়েছে। তো যখন আমাকে চালান করে দেওয়া হলো, তখন তাদেরকে আমরা সংবাদটা দিলাম, আমার পক্ষের লোকজন দিল। দেওয়ার পরে তো আমি তো জেল হাজতে চলে গেলাম। সাথে সাথে আমার সাথে বিবাহ হওয়ার আগেই আমার বর্তমান যে স্ত্রী, উনি আমার জন্য আসলে অনেক ত্যাগ স্বীকার করেছেন। দীর্ঘ 3 মাস তিনি ঘরবন্দি ছিলেন। তারপরে আমি আসলাম, আসার পরে বিয়ে করলাম, বিয়ে শাদী করলাম। এইরকম একটা অবস্থা আসলে আমি চাইনি যে আমার এইভাবে ইজ্জত সম্মান এবং আমার সাথে সাথে আরেকটা পরিবার এইভাবে, বুঝতেই পারেন যে একটা বিয়ের আহ, থেকে মঞ্চ থেকে একটা মেয়ের বিয়ে হলো না, সেটা কতটা কষ্টদায়ক সেটা আসলে বলে বোঝানো যাবে না। তো এইরকম হলো। তারপরে পরবর্তীতে 17 সালের দিকে আমার একটা বাচ্চা হয়েছিল। সেই বাচ্চাটা একটু অসুস্থ ছিল, হসপিটালে ছিলাম। তো বাচ্চাটা আল্লাহ পাকের ইচ্ছায় সে আল্লাহর দরবারে চলে যায়। তো বাচ্চাটাকে আমি জানাজা দেওয়ার জন্য আমার বাসায় নিয়ে আসছিলাম, আমি ঢাকায় ওকে চিকিৎসা করেছিলাম। জানাজাতে দাঁড়িয়েছি, তখন আমাকে একজন বলল যে তোমার জানাজাটা না পড়লে মনে হয় ভালো হয়। আমি, কেন? বললো যে এই পিছনে পুলিশ আসছে তোমাকে উদ্দেশ্য করে। তো আমাকে জানাজাটা পড়তে দিল না। তারপরে আমি অন্যদিকে চলে গেলাম। পরে আমি জানাজাটা পড়তে পারলাম না। এরকম অনেক হৃদয় বিদারক অনেক ঘটনা আছে। আমার মায়ের সাথে অনেক খারাপ বিহেভ করা হয়েছে। আমার এখন আবার একটা ছেলে সন্তান আল্লাহ দিছে। 23 সালে নির্বাচনের আগে আমার ছেলের সাথে, 5 বছরের ছেলের সাথেও আমার
পুলিশ অনেক নির্যাতন করেছে এবং ভয়ভীতি দেখিয়েছে। আমার বাড়ির গেট ভাঙা হয়েছে। আমাকে অনেক সামাজিকভাবে অনেক লাঞ্ছিত করা হয়েছে। অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই রাজনীতি করতে গিয়ে। যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে ইজ্জতের দিকে, সামাজিক দিক দিয়ে, পারিবারিক দিক দিয়ে। আসলে এগুলো বর্ণনা করার মতো ভাষা আসলে আমার কাছেও নেই। আসলে সব কথা তো বলতেও পারতেছি না। তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমাদের এই বাংলাদেশের অহংকার, বাংলাদেশের অভিভাবক, আমাদের রাজনৈতিক অভিভাবক জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী। আজকে ভালো লাগছে যে আমাদের নেতা আজকে প্রধানমন্ত্রী হয়েছে। তাকে এই ১৭ বছর যার জন্য যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, আপসীন নেত্রী মা বেগম খালেদা জিয়ার জন্য সংগ্রাম করেছি, তার মুক্তির দাবিতে অনেক আন্দোলন করার চেষ্টা করেছি এবং যে কোনো আন্দোলন সংগ্রামে আমি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার চেষ্টা করেছি। এমনকি আমার বাচ্চারা যখন হসপিটালে ভর্তি, অপারেশন চলছিল, তখনও আমি এই ঢাকা থেকে গাজীপুরে এসে প্রত্যেকটা প্রোগ্রাম আমি করার চেষ্টা করেছি। আশ্চর্য হবেন যেই দিন আমার মেয়েটার অপারেশন চলছিল, তখন আমি রেলযোগে এই গাজীপুরে এসে প্রোগ্রাম করে যাই এবং আমার ওয়াইফ আমাকে ফোন দেয়, "তুমি কোথায়?" আমি বলছি যে, "আমি নিচেই আছি, তোমরা টেনশন করো না।" অতটুক সময় আমি নিয়ে আইসা আমি এখানে প্রোগ্রাম কইরাও আমি বিয়ের কাছে গেছি। এরকম এরকম দলের জন্য করার চেষ্টা করেছি। দলও আমাকে দিয়েছে, আমাকেও এই গাজীপুর সিটি কর্পোরেশন হওয়ার আগে আমাকে এই সাবেক ৮ নং ওয়ার্ডের সভাপতি করেছে। ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক করেছে, গাজীপুর মহানগর যুবদলের সহ-প্রচার সম্পাদক করেছে। এখনো এই কাউলতিয়া সাংগঠনিক থানা যুবদলের ১ নং যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছি। তো আমার উপর যতটা দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি চেষ্টা করেছি আমার সর্বোচ্চ দিয়ে এই দায়িত্বকে পালন করার জন্য, রক্ষা করার জন্য ইমানি দায়িত্ব হিসাবে পালন করেছি। তো ভবিষ্যতেও করব ইনশাআল্লাহ। তো নির্যাতনের কথা আর কি বলবো? অনেক কথাই আছে। যেটা রাতের পর রাত, দিনের পর দিন আমরা ঘরছাড়া ছিলাম। আমি আ ১৩ সাল থেকেই একরকম বাসায় থাকতে পারিনি। আম এরকম হয়েছে। তো আরো অনেক কথা আছে যেটা অল্প এই সময়ে বলা আসলে সম্ভব না। আমাদের এরকম পরিস্থিতি হয়েছে, আমাদের এখন অনেক বন্ধু-বান্ধব। আমরা এই যে এখন সুদিন আসছে, এখন তো দেখি যে আমাদের বন্ধু-বান্ধবের অভাব নেই। রাজপথে কর্মীর অভাব নেই। কিন্তু আমরা আসলে এই যে ২৮শে অক্টোবরের পরে যেই আমাদের মাননীয় মহাসচিব সাহেব, উনি মাননীয় মহাসচিব মহোদয় উনি একটা কর্মসূচি ঘোষণা করেছিল, হরতাল অবরোধের কর্মসূচি ঘোষণা করেছিল। সেখানে আমরা হরতাল করতে গিয়ে দেখেছি একটা ব্যানার ধরতে মিনিমাম ১০ জন লোকের দরকার হয়। সেখানে আমরা ৫ জনেও ব্যানার ধরে এই প্রোগ্রামকে সাকসেস করার চেষ্টা করেছি। তখন আমরা আসলে এত লোক পাইনি। এখন যেই লোকগুলা দেখছি, সেই লোকগুলো তখন ছিল না। ঠিক আছে? থাকবে না। তে এখন হ্যাঁ, বলেন যদি এখন কি নিয়ে খারাপ লাগে? না, খারাপ কিছু লাগে না। তবে একটা জিনিস খারাপ লাগে যারা নাকি আমাদের এই নির্যাতনের সাথে জড়িত। এলাকার ছিল, এলাকার বাহিরে ছিল, এলাকার স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ছিল এবং যারা নাকি পুলিশের সাথে লিয়াজু করে চলাফেরা করত, তারা আমাদের এই নির্যাতনের সাথে সম্পূর্ণভাবেই জড়িত ছিল। আজ একটু খারাপ লাগে, সেটা এখন দেখি তাদের অবস্থানটা আ আমার মতো কর্মীর চেয়ে অনেক শক্তিশালী অবস্থানে তারা আছে, অবস্থান করছে। এগুলো দেখে একটু খারাপ লাগে। তবুও দলের প্রতি একটা বিশ্বাস আছে, যারা আমরা ১৭ বছর এই আন্দোলন সংগ্রামের সাথে জড়িত ছিলাম। অবশ্যই দল কোনো না কোনোভাবে আমাদের মূল্যায়ন করবে এবং এই দল অবশ্যই এগুলো বিবেচনা করবে। কারণ আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেবের উপর যেই নির্যাতন হয়েছিল, বেগম খালেদা জিয়ার উপরে যেই নির্যাতন হয়েছিল, আমাদের মা বেগম খালেদা জিয়া পায়নি, চিকিৎসা পায়নি, তাকে বিদেশ যাওয়ার সুযোগ দেওয়া হয়নি। তাকে এম অকথ্য ভাষায় গালাগালি করেছে আওয়ামী লীগ, আওয়ামী ফ্যাসিস্ট নেতৃবৃন্দরা, মন্ত্রীরা, এমপিরা। তো এগুলো হয়তো দল মনে রাখবে। এটা আমার আ আত্মবিশ্বাস। আমার সবচেয়ে চাওয়া হলো যে জনাব তারেক রহমান সাহেব আমাদের প্রধানমন্ত্রী, আমাদের অভিভাবক, রাজনৈতিক অভিভাবক। উনি এই বিষয়গুলা দেখবেন। আমি আশা করি আমার এই ক্ষুদ্র
এই জায়গা থেকে, এবং আমি এত ছোট জায়গা থেকে এই আশাবাদ ব্যক্ত করছি যে উনি অবশ্যই তৃণমূলকে মূল্যায়ন করবেন। এবং এই যেই সারা বাংলাদেশে আমি অনেক জায়গায় গিয়েছি, এই 5 তারিখের পরে নারায়ণগঞ্জ গিয়েছি, ময়মনসিংহ গিয়েছি, বিভিন্ন জায়গায় গিয়েছি বিভিন্ন কাজের কারণে। যে সব জায়গায় একটি কথাই দেখতেছি ও শুনতেছি যে তৃণমূলরা বঞ্চিত হচ্ছে, তৃণমূলরা অধিকার পাচ্ছে না, তাদের অবমূল্যায়ন করা হচ্ছে। আমার আকুল আবেদন থাকবে যে আমাদের অভিভাবক জনাব তারেক রহমান, আ সফল প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এইগুলো দেখবেন, এবং বিএনপির জেলা এবং মহানগর পর্যায়ের নেতৃবৃন্দ এগুলো খেয়াল করবেন। এটাই আর কি। আর একটি কথা, যে এই 5ই আগস্ট যেই স্বৈরাচারের পতন হয়েছে আমাদের বিপ্লবের মাধ্যমে, সেই বিপ্লব যেন বৃথা না যায় সেদিকে খেয়াল রাখবেন প্লিজ। এতটুকুই। সবশেষে করব? সবশেষে আপনাদের আবারও গাজীপুর নিউজ 24 কে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমার প্রিয় দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, মরহুম আমাদের মা মরহুম খালেদা জিয়া অমর হোক, এবং মহান আল্লাহ তাআলা তাকে বেহেশতের সর্বোচ্চ মোকাম জান্নাতুল ফেরদৌস দান করুক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।